আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, ক্লিয়ার মানে আমার শব্দ ক্লিয়ার? কোনো সমস্যা আছে? আমি তোমার কথা কিন্তু শুনতে পাচ্ছি না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি স্টার্ট করি। তোমার কথা শুনতেছি না তুমি। তুমি খেয়াল করে আমি কি বলি এটা শোনো, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। তুমি পরে ক্লাস ভিডিও দেখে নিবা। কথা ক্লিয়ার না থাকলে তো ইন্টারাকশন করা যাচ্ছে না, হ্যাঁ। আচ্ছা, আমাদের আজকে ফার্স্ট ক্লাসে আমাদের থাকবে এমএস ওয়ার্ডের টুলস এর পরিচিতি, হ্যাঁ, ইন্ট্রোডিউসিং উইথ টুলস। আর প্রত্যেকটা ক্লাসেই আমরা ক্লাসের মূল টপিক যত ছোটই থাকুক না কেন, অ্যাসাইনমেন্ট থাকবে অবশ্যই, হ্যাঁ। এবং অ্যাসাইনমেন্ট গুলো অনেক সময় মনে হতে পারে যে একই রকম কাজ করতেছি, একই রকম কাজ করতে হবে অনেক সময়। কারণ আমরা যদি বেশি বেশি না করি, ওই জিনিসগুলো যেভাবে মনে থাকবে না, এক্সপার্ট হওয়া যাবে না। ইভেন টাইপিং এর বিভিন্ন বিষয় থাকবে, দ্রুত টাইপ করার একটা বিষয় আছে, ওই প্র্যাকটিস গুলো এর মধ্যে দিয়ে হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য আমরা এখন প্রথমেই আমি মাইক্রোসফট ওয়ার্ডে যে টুলস নিয়ে আলোচনা করব, একদম বেসিক থেকে শুরু করব। কারণ এই ক্লাসগুলো আরো বিভিন্ন লোকজন দেখবে, হ্যাঁ, যেখানে একেবারেই বেসিক লোকজনও থাকবে যারা এর আগে কখনোই হয়তো মাইক্রোসফট অফিস ইউজ করে নাই। সো এখানে অনেকেই থাকতে পারো যারা তোমরা হয়তো অনেক কিছু জানো, এমন থাকতে পারো। আর থাকলেও ওই ক্লাসটা খেয়াল করে দেখতে হবে, শুনতে হবে। আহ, এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট সময় মতো জমা দিতে হবে। আমি অ্যাসাইনমেন্টের বিষয়ে পরে কথা বলতেছি, এখন আপাতত আমি স্টার্ট করি। আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, তোমার এখানে মনে হয় ইন্টারনেট খুবই দুর্বল। তোমার কথা আসতেছে না, ওইটা দেখো ফিক্স করা যায় কিনা পরে। আচ্ছা, আমরা এখানে আছি মাইক্রোসফট অফিস, এটার ভার্সন যদি এখানে যাই, হুম, এটা হলো অফিস 2019 প্রফেশনাল প্লাস, হ্যাঁ। অফিস, মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2019 ভার্সন ফ্যাক্ট না। ভার্সন যদি 2017 হয়, ওই সেম অপশনগুলো থাকবে, অল্প কিছু নাও থাকতে পারে। ওগুলো যেগুলো থাকবে না ওগুলো আমাদের এত ইম্পর্টেন্ট না, দরকার হবে না। শুধু ইন্টারফেসটা আলাদা হতে পারে, হ্যাঁ। এখানে যেভাবে হোম আছে, হোমের এখানে এই বিভিন্ন যেভাবে শো করতেছে, বা ইনসার্টে গেলে যে জিনিসগুলো যেভাবে শো করতেছে, অন্য ভার্সনে হয়তো একটু দেখতে অন্যরকম মনে হতে পারে, বাট প্রত্যেকটা জিনিসই আছে। ঠিক আছে? তো এটা নিয়ে কোনো ডিফিকাল্ট হওয়ার কথা না, কোনো সমস্যায় পড়ার কথা না। আচ্ছা, তো আমরা একদম শুরু থেকে যদি আসি, প্রথমে আছে এখানে ফাইল, হ্যাঁ। তো ফাইলে আমাদের আসার পর প্রথমে আছে হোম। এই হোমের আন্ডারেই যে আমাদের যে পেজটা এখন দেখাচ্ছে, যে ডান দিকে যে এরিয়াটা, হ্যাঁ, এটা আমার এখানে অনেক ফাইল দেখাচ্ছে এখানে। যেহেতু আমি এখানে কন্টিনিউয়াস কিছু না কিছু কাজ করি, এই জন্য দেখাচ্ছে। যেটা অনেকের কম্পিউটারে এটা নাও দেখাতে পারে, বাট উপরের এগুলো দেখাবে যদি সেম ভার্সন হয়। তো এখানে কি দেখাচ্ছে না দেখাচ্ছে ওটা কোনো বিষয় না। আচ্ছা, তারপর আছে নিউ। নিউ মানে হলো আমরা যখন কোনো একটা কাজ শুরু করব, আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ দরকার, যে ব্ল্যাঙ্ক পেজের উপরে কাজ করব। সেই ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য আমরা এখানে নিউতে ক্লিক করতে পারি, অথবা এই যে এখানে ডান দিকে আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট লেখা, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা ক্লিক করতে পারি। তো পর্যায়ক্রমে আমি নিচের জিনিসগুলোতে আসবো, এটা এখনই বলতেছি না, ওগুলোর কাজ যখন আসবে একটু পরে আসবে তখন আমি এগুলি আবার এসে বলবো। তো আমি এখানে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। এটা এখানে ডকুমেন্ট 2 দেখাচ্ছে কেন? একটু আগে আমি একটা ডকুমেন্ট মানে অর্থাৎ ব্ল্যাঙ্ক পেজ নিয়ে রেখেছিলাম, আমি যদি এটা ক্লোজ করে দেই, এই যে এখানে ডকুমেন্ট 1 দেখাচ্ছে, মানে একটু আগে আমি যেটা ওপেন করে রেখেছিলাম। আচ্ছা, ওকে। দেন আমরা এখন হোম ট্যাবে আছি। এগুলি ট্যাব ট্যাব বলে, হ্যাঁ। আমাদের ব্রাউজারে যেমন বিভিন্ন রকম ট্যাব আছে, এখানেও মাইক্রোসফট ওয়ার্ডের ট্যাব আছে। এই ট্যাবে অসংখ্য ফাংশন আছে, যার যেটা লাগে সে সেটা ইউজ করে। বাট নর্মালি অফিস প্রোগ্রাম, অফিসে আমরা যে সমস্ত কাজ করি, বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত কাজ করি,
ওইখানে সাধারণত যে টুলস গুলি ব্যবহার হয় বেশি ওই টুলস গুলি নিয়ে কথা বলবো ডে বাই ডে। আজকে হয়তো সবগুলো টুলস শেষ হবে না, আমি কয়েকটা টুলস নিয়ে কথা বলবো এবং তারপর এই টুলস এর উপর ভিত্তি করে অ্যাসাইনমেন্ট ডিক্লেয়ার করব। এই হোম ট্যাবের আন্ডারে এখানে আছে পেস্ট, কাট, কপি, ফরম্যাট পেন্টার। এখানে বি মানে বোল্ড, আই মানে ইটালিক, ইউ মানে আন্ডারলাইন। হ্যাঁ, আর উপরে এখানে আছে এটা হলো ফন্ট। মাউস নিলে আমাদেরকে এটা হোভার করা বলে, মাউস নিয়ে রাখলে নিচে দেখাবে এবং ওই ফাংশনে যেতে আমাদের কিবোর্ড থেকে কি কি বাটন চাপলে ওই ফাংশনে যেতে পারবো এটা একটা শর্টকাট কমান্ড দেখাচ্ছে। প্রত্যেকটার মধ্যে নিলে মাউস নিলে দেখায়, যেখানে দেখাচ্ছে পেস্ট, ফার্স্ট ব্র্যাকেটে আছে কন্ট্রোল প্লাস ভি, এভাবে এগুলি দেখাবে। আর এটা হলো ফন্ট সাইজ, এটা হলো ইনক্রিজ ফন্ট সাইজ, এটা হলো ডিক্রিজ ফন্ট সাইজ। এটাতে ক্লিক করলে ফন্ট সাইজ বাড়বে, এটাতে করলে ক্লিক করলে কমবে। এখানে কিছু ফরম্যাট আছে, টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি। আমরা এটুকু পর্যন্ত আজকে দেখব, সিম্পলি এইটুকু, এর বেশি আমরা আজকে যাব না। এখান থেকে যত দ্রুত সম্ভব দেখার চেষ্টা করব এবং তারপর আমাদের কি করতে হবে, অ্যাসাইনমেন্ট কি সেটা ডিক্লেয়ার করব। আচ্ছা, তো আমরা প্রথমেই কিছু লিখবো এখানে। লেখার জন্য কি লিখতে পারি? বাংলা লেখা হচ্ছে, আমি একটু চেঞ্জ করে নেই। আচ্ছা, আমি এখানে লিখলাম, একটা সেন্টেন্স লিখলাম, বাংলাদেশে যাওয়ার হোমল্যান্ড। এই লেখাটুকুর উপরে আপাতত আমি এখান থেকে এই টুলস গুলি ইউজ করে টুলস গুলি কিভাবে কাজে লাগানো যায় এটা দেখব। তারপর আমরা যখন এদিকে আসবো তখন আরো লেখা বেশি দরকার পড়বে, তখন সেটা আমরা লেখাটা বাড়িয়ে নেব। ঠিক আছে, আমরা এখানে লিখলাম। এইখানে এই লেখাটা সিলেক্ট করার জন্য আমরা দুইভাবে, তিনভাবে সিলেক্ট করা যায়। মোট তিনভাবে বলতে, আমি যদি মাউসটাকে লেফট সাইডে নিয়ে আসি, এই যে মাউস পয়েন্টারটা, এখানে একবার মাউসের লেফট বাটনে ক্লিক করলে এটা পুরাটা সিলেক্ট হয়ে যাবে। আরেকটা হইতে পারে, আমি এইখান থেকে যে মাউসে ক্লিক করলাম, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রেখে বাম দিকে যদি ড্রাগ করি এটা সিলেক্ট হবে। আরেকটা অপশন হলো আমি এখানে মাউসে ক্লিক করে রেখে মাউস ছেড়ে দিব, তারপর কিবোর্ড থেকে শিফট বাটনে চাপ দিয়ে ধরে রাখবো এবং আমাদের যে চারটা এরো আছে কিবোর্ডের, ওই নিউমেরিক নাম্বার প্যাডের সাথে লেফট এরো, রাইট এরো, টপ এরো এবং বটম এরো, এখান থেকে যদি লেফট বাটনে ক্লিক করি আমরা, মানে একে একে করে ক্লিক করতে থাকি, তাহলে আমাদের একটা একটা করে লেটার ধরে ধরে সেন্টেন্সটা আমরা সিলেক্ট করতে পারবো। তাহলে এই তিন ভাবে আমরা সিলেক্ট করতে পারি, এটা আমরা দেখলাম। এখন সিলেক্ট কেন করতে হবে? যে কোনো রকম সিস্টেম অ্যাপ্লাই করার জন্য বা কাজ করার জন্য অবশ্যই নির্দিষ্ট যে অংশের উপর আমরা টুলস ইউজ করব ওই অংশটুকু সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ আমি যদি শুধু বাংলাদেশের কোনো রকম চেঞ্জ আনতে চাই তাহলে বাংলাদেশ চেঞ্জ করতে হবে। যদি আমরা এই হোমল্যান্ডে কোনো রকম কিছু চেঞ্জ করতে চাই, হোমল্যান্ড চেঞ্জ করতে হবে। আর যদি সম্পূর্ণটা আমরা কোনো কিছু চেঞ্জ আনতে চাই তাহলে সম্পূর্ণটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ যাই করি না কেন আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করা ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না। তাহলে আমরা একটা টেক্সট লিখলাম বা সেন্টেন্স লিখলাম, এখানে তিন ভাবে সিলেক্ট করা যায়। কি কিভাবে সিলেক্ট করা যায় আমি বললাম। এখন আমরা যেটা করব, কাট, কপি, পেস্ট, এই তিনটা অপশন আমি একটু পরে দেখাচ্ছি, এটার জন্য আমি অন্য আরেকটা ফাইল ওপেন করে নিব। আমরা এখানে আসি। এখানে আমাদের এই যে ফন্টের স্টাইল দেখতে যেমন, আমাদের হাতে লিখতে গেলেও কিন্তু বিভিন্ন রকম স্টাইলে লিখি আমরা। তো এখানে এই স্টাইলটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে বিভিন্ন রকম ফন্ট ইউজ করতে পারি, অথবা অর্থাৎ এই লেখাগুলো বিভিন্ন স্টাইলে লেখা থাকে বা লিখে যে লেখাকেই বিভিন্ন রকম ফন্ট বলে আর কি। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাবো যে লেখার বিভিন্ন রকম স্টাইল দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা এখানে যদি এটা সিলেক্ট করে আসি,
সিলেক্ট করে এখান থেকে যদি আমরা এখন যে এইটা সিলেক্ট করি, যে আমাদের লেখা স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, আমরা যেটা সিলেক্ট করব সেটাই হয়ে যাবে। আর যদি নিচে আসি, যেমন এটা যদি দেই, এই যে এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমরা তাহলে দেখলাম কিভাবে ফন্ট স্টাইল চেঞ্জ করতে হয়। আমি এখন এই ফন্টটা রাখলাম। আচ্ছা, তারপরে পাশে আছে, এখানে মাউস নিলে এই যে দেখাচ্ছে ফন্ট সাইজ, অর্থাৎ এই লেখাগুলি কতটুকু বড় হবে, এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমরা টেক্সটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ফন্ট সাইজ আমরা ক্লিক করলে যেখানে অনেকগুলো ফন্ট সাইজ দেখাচ্ছে, আমরা আমাদের সুবিধা মতো সাইজ এখান থেকে সিলেক্ট করলেই ওই সাইজের হয়ে যাবে ফন্ট। আচ্ছা, এখন আমি সিলেক্ট করে নিয়েছি জন্য চেঞ্জ হয়েছে। এখন যদি সিলেক্ট না করি, এখানে মাউস আপ পয়েন্টার আমি রাখলাম, এখন যদি এখানে এসে চেঞ্জ করি, আমি এখন যে 72 দিলাম বা 72 দিলাম, ফন্ট সাইজ কিন্তু চেঞ্জ হয় নাই। কেন হয় নাই? কারণ আমাদের এটা সিলেক্ট করা ছিল না। তাই আমাদেরকে এটা চেঞ্জ করতে হলে অবশ্যই আমাদের সেন্টেন্স বা ওয়ার্ড বা লেটার যতটুকু চেঞ্জ করবো আমরা ততটুকু সিলেক্ট করে আসতে হবে। অর্থাৎ আমি তো এখন পুরাটাই চেঞ্জ করলাম। যদি আমি বলি যে না, শুধু বাংলাদেশটার কালার একরকম হবে, সাইজ একরকম হবে, কালার না, আমরা এখন সাইজ নিয়ে কথা বলতেছি, যে বাংলাদেশের সাইজটা আলাদা হবে। পুরাটার সাইজ এখন আছে, এখানে আমরা সিলেক্ট করলে অথবা কোথাও ক্লিক করলে এই যে সাইজটা এখানে দেখাবে, এটা 26 আছে। আমরা যদি শুধু বাংলাদেশটাকে বলি যে এটাকে আমরা 30 করব, তাহলে আমরা এখানে ক্লিক করে 28, তারপর 36। হ্যাঁ, আচ্ছা, একটা নতুন ইস্যু আসলো এখানে। 28 এর পরে 36 আছে। না, আমরা তো বলছিলাম যে 30 করব। তাহলে 30 কিভাবে করব? আমাদের 30 লাগবে। আমাদের এই 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 28 এর পরে 36 অনেক বড় লাগে, আমরা এটা করব না। তাহলে কিভাবে করব? হ্যাঁ, সেটার অপশন আছে। আমরা জাস্ট এখানে এরোতে ক্লিক না করে এখানে সংখ্যার উপরে ক্লিক করে এটা আমরা মুছে দিব। মুছে দিয়ে, আমাদের কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা আছে, কিন্তু সিলেক্ট করা থাকা লাগবে। এখানে ক্লিক করে এটা মুছে দিলাম। মুছে দিয়ে 30 লিখে এন্টার দিলেই এটা চেঞ্জ হয়ে যাবে। হুম। এখন এই ফন্ট সাইজ বাংলাদেশে যদি ক্লিক করি, এখানে 30 দেখাচ্ছে। পাশে ইজের উপর ক্লিক করলে এখানে 26 দেখাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ সাইজ 30 ফন্ট সাইজ, এবং ইজ 26, এবং এগুলো সব 26, কারণ এগুলো আমরা চেঞ্জ করিনি। আচ্ছা, তাহলে আমরা ফন্ট চেঞ্জ করা এবং ফন্টের সাইজ চেঞ্জ করা, এটা আমরা দেখলাম কিভাবে করা যায়। আচ্ছা, এখন এই যে ফন্ট সাইজ চেঞ্জ করা, এটার আরো কিছু ওয়ে আছে। হ্যাঁ, আমি কিবোর্ডে যাচ্ছি না, কিবোর্ড থেকে কমান্ডটা আমি বলে দিব শেষে। আমি এইখান থেকে দেখাচ্ছি। এই যে এইখানে একটা আছে, এখানে লেখা আছে ইনক্রিজ ফন্ট সাইজ। তা আমরা যদি এখানে ইজ সিলেক্ট করি এবং এই ফন্ট সাইজ, এখানে যদি এটাতে একবার ক্লিক করি, ফন্ট সাইজ এক এক বড় হয়েছে, মেবি 28 আছে। এখন আবার ক্লিক করে দিয়ে কত হয়? না, এটা একটা নির্দিষ্ট স্টেজে বড় হচ্ছে। হ্যাঁ, এভাবে বড় করা যাচ্ছে। আবার এটাতে ক্লিক করলে এটাকে ছোট করা যাবে। কিন্তু নিজেদের সাইজে, মানে খুশি মতো সাইজ, আমার যে সাইজ দরকার ওই সাইজ মতো করতে হলে আমাদেরকে এই যে এখানে ক্লিক করে এটা মুছে দিয়ে আমরা যে সাইজ লিখবো সেই সাইজই হবে। এটা আমি 31 দিলাম। আর এইখানে যে পাশে এটা, এটা ক্লিক করে কিন্তু ফন্ট সাইজ ছোট করা যায়। যেভাবে এটা দিয়ে বড় করা যায়। তাহলে আমরা এটা ফন্ট সাইজ এবং ফন্ট সাইজ এখান থেকে কিভাবে ছোট বড় করা যায় এটা আমরা দেখলাম। আচ্ছা, তারপর আমরা আসবো BIU, এই তিনটা কি কাজ এটা আমরা দেখব। বি মানে বোল্ড। বোল্ড অর্থাৎ আমাদের লেখাটা এখানে যতটুকু মোটা আছে তার চেয়ে একটু মোটা করে দেখাবে। এই সেম অপশনগুলি কিন্তু এই আপডেট ভার্সনে এখানে সিলেক্ট করার পরে এখানেও পপ আপ হয়। হ্যাঁ, এই যে এখানে যে চলে আসছে, তো এখান থেকে কাজ করা যায়। বাট আমি এটা নিয়ে আলোচনা করতেছি না, যারা পুরোনো ভার্সনে কাজ করবে তাদের এটা শো করবে না। তাই উপর থেকে কিভাবে করা যায় ওইটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি বললাম যে লেখাটা আমি খুব চিকন লাগতেছে, আমি একটু মোটা করব। জাস্ট এখানে এই বিতে ক্লিক করলে এই যে লেখাটা একটু মোটা হয়ে গেছে, আবার ক্লিক করলে মোটাটা চলে যাবে। তাহলে বোল্ড করতে হলে এভাবে করতে হবে। কিবোর্ড থেকে করার জন্য কিভাবে করতে হবে, মাউস যদি আমরা একটু সরিয়ে আবার এখানে নেই, যে কন্ট্রোল B, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল B দেই, একবার বি দিলে বোল্ড হবে, আবার বি দিলে কন্ট্রোল B দিলে, মানে কন্ট্রোল ধরে রাখতে হবে, কিন্তু কন্ট্রোল B দিলে বোল্ড হবে, আবার কন্ট্রোল B দিলে বোল্ড চলে যাবে। আচ্ছা, তারপর হলো ইটালিক। এটা
ইটালিক মানে কি, এই যে লেখাটা একটু খেয়াল করলে দেখা যাবে যে এখানে একটু ডান দিকে কাত হয়ে আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, যে লেখাটা কাত হয়ে গেল, আবার ক্লিক করলে লেখাটা সোজা হয়ে গেল। তাহলে ইটালিক কিভাবে করে এটা দেখলাম আমরা। তারপর হলো ইউ, নিচে একটা টান দেওয়া আছে, তার মানে এটা আন্ডারলাইন। ইউ দিয়ে আন্ডারলাইন বোঝায়। এটা আমরা কিবোর্ড থেকে করতে হলে কন্ট্রোল প্লাস ইউ চাপতে হবে। এই যে আমি কন্ট্রোল প্লাস ইউ চাপতেছি, হচ্ছে। আবার যদি এখানে ক্লিক করি, সেটা হবে। হ্যাঁ, এটা দরকার পড়লে আমরা এখান থেকে ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা 1 2 3 4 5 6 7, 7টা জিনিস আমরা এখান থেকে দেখলাম। আচ্ছা, এখন এইটা এবং এইটা, এই দুইটা জিনিস দেখবো। এটা হলো, এখানে মাউস নিলে দেখাচ্ছে ফন্ট কালার, অর্থাৎ আমি যদি বলি যে বাংলাদেশটা শুধু কালার করব অথবা পুরাটা কালার করব, আমি পুরাটা আগে করি, করে এখানে ক্লিক করে আমি যে কালার নিতে চাই, হ্যাঁ, এই যে এখানে মাউস আমি যেটার উপর নিতেছি ওই কালার কিন্তু হয়ে যাচ্ছে পিছনে। আমি এটা লাল রাখলাম, মানে স্পষ্ট বোঝা যায়, এই জন্য এটা দিলাম আর কি। বাট আমরা কাজ করার সময় যে কালার যেখানে দরকার পড়বে সেটাই দিব। এখন আমরা হয়তো বলতে পারি যে না, আমরা তো আসলে ফুল সেন্টেন্সটা কালার চাচ্ছি না। আমরা যখন কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করব তখন এই এই প্রথম লেটারটা শুধু একটা কালার দিলে ভালো লাগে, বা প্রথম ওয়ার্ডটা শুধু একটা কালার দিতে চাই। তাহলে কিভাবে করব? এটা আগের কালারে ফিরে যেতে হলে আমাদের কি করা লাগবে? আগে এটা ব্ল্যাক কালার ছিল, কালো ছিল। এটা সিলেক্ট করে ফন্ট সাইজে আসবো, এইখানে যে অটোমেটিক লেখাতে দিলে সেটা অরিজিনাল যে কালার ছিল সে কালারে চলে যাবে। এখন যদি আমরা শুধু বি কালার করতে চাই, বি সিলেক্ট করব এবং এই ফন্ট কালারে এসে এই লালে ক্লিক করব, বা যে কালার নিতে চাচ্ছি। আর যদি মনে করি যে না, আমরা এই পুরা বাংলাদেশটা এই কালার করব, তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করে এখান থেকে শুধু ওই যে লালে দিলাম বা অন্য কালার দিলাম, আমি একবার একটু অন্য কালার দিয়েই নীল দিলাম, নীল কালার এটা হয়ে গেল। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা উপরের এই টুলস গুলি বলতে মিস করে গেছি। তা এটা সেভ বাটন, এটা হলো আন্ডো, আর এখানে এটা আছে রিডো। হুম, একটা মিনিট, একটু দেখে নেই। আন্ডো রিডো, হ্যাঁ ঠিক আছে। একটা স্কেল আছে, এটা ম্যাগনিফাইং বা প্রিভিউ, এটা নিয়ে আমি আলোচনা করতেছি। আচ্ছা, তাহলে আমরা কিভাবে কালার করতে হয় স্পেসিফিক লেটার, স্পেসিফিক ওয়ার্ড অথবা ফুল সেন্টেন্স, এটা আমরা দেখলাম। আর সম্পূর্ণটা সিলেক্ট করার জন্য আমি তো তিনটা অপশন দেখাইছি, আর একটা কিবোর্ড কমান্ড আছে, এটা হলো কন্ট্রোল এ। কন্ট্রোল এ চাপলে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করি, তাহলে আমি এটা চলে গেল। আবার একটু কন্ট্রোল এ চাপি কিবোর্ড থেকে, সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এখন আমি এই আন্ডো এবং রিডো এটার একটা জিনিস, এটার ব্যবহারটা দেখাবো। কথার কথা, আমরা এখানে বাংলাদেশ এটা কালার করে ফেলছি। এখন চাচ্ছি যে না, আমরা আগের অবস্থায় ফিরে যাব। আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য এখানে কোথাও কোনো কিছু সিলেক্ট করা লাগবে না। সিম্পলি এখানে আন্ডোতে ক্লিক করলে ওই যে আগের কালারে চলে গেছে। অর্থাৎ আগে যে একদম ইমিডিয়েট আগে যে কাজটা করা হয়েছে ওই অবস্থায় চলে যাবে। হুম, তো এইভাবে আরো যদি ক্লিক করে আরো পিছনে যাবে, আমরা যে যে পিছনে কাজ করছি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ও পিছনে নিয়ে যাবে। হুম, ওই যে একদম পিছনে যাচ্ছি কিন্তু আমরা। আচ্ছা, আমি আর গেলাম না। আবার পিছন থেকে সামনে যদি ফিরে আসতে চাই, তাহলে যে রিডো, এটাতে ক্লিক করলে আবার আমরা যেখানে ছিলাম একদম লেটেস্ট ওইখানে নিয়ে আসবে। হ্যাঁ, এখানে ছিলাম, আমরা এখানে চলে আসছি, তাহলে আন্ডো রিডো দেখলাম আমরা। আচ্ছা, আর এখান থেকে আমরা এই তিনটা জিনিস একটু দেখব। এখানে এটা হলো লেফট অ্যালাইন, এটা রাইট অ্যালাইন, এটা হলো সেন্টার অ্যালাইন। অ্যালাইন মানে আমাদের এই যে লেখাটা কোথায় থাকবে, পেজের বাম দিকে থাকবে নাকি ডানে থাকবে নাকি একদম সেন্টারে থাকবে, এইটা। তো আমরা যদি পুরো লাইনটাকে সিলেক্ট করি, করে এখন এইটা আমাদের কিন্তু এইখানে আছে, হ্যাঁ, এই যে লেফটটা এখানে মার্ক হয়ে আছে, তো লেফট লাইনে আছে। যদি এখন সেন্টারে ক্লিক করি, এটা সেন্টারে যাবে। রাইটে ক্লিক করলে রাইটে যাবে। তাহলে আমরা অ্যালাইনমেন্টটাও শিখে গেলাম। হ্যাঁ, আর এটা হলো জাস্টিফাই। জাস্টিফাই, এটা আমরা যখন বেশি লেখা লিখবো অন্য কোনো ক্লাসে এটা আমি দেখাই দিবো। এখানে বেশি লেখা লিখতেছি না, ক্লাসটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে। টাইমের মধ্যে আবার অ্যাসাইনমেন্ট ডিক্লেয়ার করতে হবে, এটা অসুবিধা নেই, আমরা এটা পরে করবো। আচ্ছা, এটা আমি এখানে লেফট অ্যালাইন দিয়ে দিলাম, এখানে চলে আসলো। তাহলে আমরা এই তিনটে অ্যালাইনমেন্ট দেখলাম, আর কালার দেখলাম। এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, এটা বা ফিল কালার বলে। আমরা যে হাইলাইটার পেন ইউজ করি বিভিন্ন হাইলাইট করার জন্য, এটা হলো হাইলাইটার।
এখানে ক্লিক করে আমরা যে কালারটা পছন্দ হয় ওই কালার দিলাম, ওই যে হাইলাইট হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা নিচে যাই লিখি না কেন ওইটা হাইলাইট হয়ে থাকবে। এটা ওই প্রত্যেকটা সিস্টেমে রাখি। এখানে যদি আমি পুরাটা হাইলাইট করতে না চাই, যদি আন্ডু দেই কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলে কালারটা চলে গেল। যদি বলি যে না আমি শুধু বাংলাদেশ হাইলাইট করব, তাহলে আমরা এখান থেকে ক্লিক করে যে কালার আমরা ব্যাকগ্রাউন্ডে নিতে চাই আমরা নিতে পারবো। আচ্ছা, আর এখানে কাট কপি পেস্ট, এটা আমি দেখাচ্ছি। একটা সিম্পল টাস্ক এখানে, এটা অ্যাসাইনমেন্ট থাকবে, আমি বলে দিচ্ছি। এখানে কপি পেস্ট এবং নিচে হলো কাট পেস্ট, মানে এইখানে যা আছে হুবু এই জিনিসগুলো বানাইতে হবে একদম টেবিল সহ এইভাবে লিখে লিখে, কালার সহ সবকিছু ম্যাচ করে বানাইতে হবে। কারণ আমি যে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার করে এটা দেখাইছি, অর্থাৎ মার্কিং কিভাবে করে, হাইলাইট কিভাবে করে, টেক্সট কালার কিভাবে চেঞ্জ করে এটা দেখাইছি। আমি টেবিল কিভাবে বানাই এটা দেখাই দিব। টেবিল বানায় এই লেখাগুলি যে ঘরে যেভাবে আছে সেভাবে লিখতে হবে। ঘর বলতে এগুলি সেল বলে, হ্যাঁ, এক একটা সেল। যে সেলে আছে সেম টেবিল উপরে নিচে থাকবে দুইটা, এখান থেকে লেখাগুলো লিখে এটা কপি করে করে এখানে বসাইতে হবে। আমি এখানে কপি করলাম, কিভাবে এটা সিলেক্ট করব যে লেখাটা আমার কপি করা দরকার। এটা সিলেক্ট করার পর এই যে এখানে কপিতে ক্লিক করব, অথবা এখানে মাউস নিলে আমাদেরকে কন্ট্রোল সি দেখাচ্ছে, কিবোর্ড কমান্ড কন্ট্রোল সি দিলে হবে। তারপর এটা আছে এখানে 1 নাম্বার সেলে আছে একদম। তো আমরা এখানে এসে রাইট ক্লিক করে এখানে পেস্টে ক্লিক করতে পারি। এটা এক একজনের ওই ভার্সন অনুযায়ী আলাদা আলাদা দেখাবে। এই যে এখানে পেস্ট আছে, হ্যাঁ, বিভিন্ন রকম পেস্ট আছে। পেস্ট, বিভিন্ন রকম পেস্ট, যে কিপ টেক্সট অনলি এটা দিলে এখানে টেক্সটটা চলে আসবে একদম নর্মাল অবস্থায়। তারপরে হার্ট কোথায় আছে, এখানে এক ঘর গ্যাপ আছে, অর্থাৎ একটা সেল গ্যাপ আছে, এই ঘরে আছে। এইভাবে ভাবে যেটা যে ঘরে আছে এটা কপি করে করে এখানে ফিল আপ করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এটা সবগুলি ফিল আপ করাটাই হলো এটার টাস্ক। আচ্ছা, এখন কপি এবং কাট এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি, যেমন নিচে আসলে আমরা বুঝতে পারবো। কপি করার পর আমাদের কি হয়েছে, এখানে যে লেখাটা আছে সেম লেখাটা কিন্তু এখানে আসছে, মানে এটা এখানে থাকবে, হ্যাঁ, এবং সেম লেখাটা নিচে চলে আসবে। যেভাবে বাকি ঘরগুলো কিন্তু ফিল আপ করতে হবে যেটা যে সেলে আছে। আর কাট পেস্ট, কাট পেস্ট মানে হলো এখানে লেখা আছে ঢাকা, ঢাকাটা কাট হলো এই যে এখানে সিজারের ছবি দেওয়া আছে, কন্ট্রোল এক্স হলো কিবোর্ড কমান্ড। এখানে যদি আমরা ক্লিক করি লেখাটা একদম টোটাল ওইখান থেকে উঠিয়ে নিয়ে এসে আমরা এখানে যে সেলে ছিল সেই সেলে বসাবো। তারপরে এখানে জামালপুর আছে, জামালপুর এটাকে আমরা এখানে কাট করব, করে এনে এখানে বসাবো। তারপর এইভাবে পর্যায়ক্রমে যেখানে যেটা আছে, এখানে ময়মনসিংহ এখানে আছে, যেটা যে সেলে ছিল আমরা এখানে কাট করে এটা এই সেলে ছিল এই সেলে বসাবো। এইভাবে টেবিলটা বানিয়ে টোটাল টেবিলগুলো এই কাট পেস্টটা প্র্যাকটিস করতে হবে, এবং সেটা টোটাল ফাইলটা কমপ্লিট হওয়ার পরে ফাইল সেভ করে ফাইলটাকে জেপিজিতে কনভার্ট করে সেই ফাইলটা গুগল ড্রাইভের মাধ্যমে জমা দিতে হবে। এখন আমরা তো নতুন একটা ফাইল করলাম, এটা এই ফাইলটা আমরা কিভাবে সংরক্ষণ করব, সেভ করব? এই সংরক্ষণ সেভের জন্য আমাদের এই যে ফাইলে আসতে হবে, আসলে এখানে সেভ বাটন আছে, হ্যাঁ, সেভ বাটন আছে। আবার এখানে এই যে সেভ বাটন আছে, এখানে সেভ বাটন সবার ভার্সনে নাও থাকতে পারে, কিন্তু ফাইলে ক্লিক করলে এখানে অবশ্যই সেভ বাটন থাকবে। অথবা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপি আমরা, তাহলে সেভের অপশন আসবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপতেছি। ও আচ্ছা, আমার তো ফাইল এখানে আগে বানানো আছে, এখানে কন্ট্রোল এস দিলে আসবে না। যে ফাইলটা নতুন করে করা হবে সেটার ক্ষেত্রে আসবে। তো আহ, আমাকে যেটা এখন করতে হবে, আমার ফাইলটা কিন্তু পুরনো, এই জন্য কন্ট্রোল এস দিলে এই ফাইলটা যা চেঞ্জ করেছে এগুলো শুধুই চেঞ্জ হবে। যদি নতুন ফাইল হয় তাহলে ওইভাবে দিলে চলে আসবে। আর আমি এখন যেটা করব, আমাকে একই ফাইল থেকে আরেকটা ফাইল তৈরি করবার জন্য এখানে এসে সেভ এজ দিতে হবে। হুম, আচ্ছা, আমি ওইটা একটু দেখাই দিই। নতুন ফাইল, আমি এখানে নতুন একটা ফাইল নেই, কনফিউশনের দরকার নাই। কথার কথা আমি এখানে কিছু একটা লিখলাম। মানে ধরি যে আমরা ওই ফাইলটা এখানে রেডি করছি সম্পূর্ণটা, এখন এটা সেভ করব। এখানে এসে ওই যেভাবে বলছিলাম ফাইলে এসে সেভ দিব। সেভ দিলে এটা এরকম আসতে পারে, এক একজনের এক এক রকম আসতে পারে। ফাইনালি যেমন আসবে
এরকম আসলে আমাদেরকে এখানে যে ব্রাউজে ক্লিক করতে হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, ব্রাউজে ক্লিক করলে একটা উইন্ডো আসবে। অনেকের কম্পিউটারে সরাসরি এটা চলে আসবে। আসার পর আমরা আমাদের এই যে বাম দিকে যে আছে এখান থেকে আমরা ডকুমেন্ট খুঁজে পাবো, অথবা আমাদের ড্রাইভে, ডি ড্রাইভ, সি ড্রাইভ, ই ড্রাইভ, যার যেখানে খুশি সে যেভাবে সংরক্ষণ করতে চাই, সেখানে আমরা এটা ফাইলটাকে সেভ করব। আমি আপাতত এখান থেকে ডকুমেন্টসে সেভ করতেছি। ডকুমেন্টসে ক্লিক করে এখানে লিখলাম অ্যাসাইনমেন্ট 1, জাস্ট নাম দিলাম। হ্যাঁ, কিন্তু আপনারা নাম দিবেন ক্লাসের ডেট অনুযায়ী, এবং ক্লাসের কি টপিক ছিল ওইটা উল্লেখ করে ফাইলটা সেভ করলে সবচেয়ে সুন্দর হয়। আমি অ্যাসাইনমেন্ট 1 দিয়ে আপাতত এটা সেভ করলাম। কোথায় সেভ করতেছি? ডকুমেন্টে সেভ দিলাম। এখন সেভ দিলে আমি যদি ডকুমেন্টে যাই আমার পিসি থেকে, অনেকের ডকুমেন্ট এখানে সামনেই থাকে, আর যদি আমরা যদি পিসিতে যাই তাহলে এই বাম দিকে ডকুমেন্ট পাবো আমরা। হ্যাঁ, এই যে এখানে ডকুমেন্ট, ডকুমেন্টের ভিতরে যে নামে সেভ করলাম মাত্র এই নামে এখানে থাকবে, এই যে অ্যাসাইনমেন্ট 1। আমরা এই ফাইলটা মাত্র করলাম, কিন্তু এই যেটা ওপেন হলো। এভাবে আমরা ফাইল সেভ করব। সেভ করে এই ফাইলটাকে কনভার্ট করব কিসে? জেপিজিতে। জেপিজিতে কনভার্ট করে আমরা এটা অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দিব প্রথম দিন। তাই টাস্ক খুব বেশি দিব না, এই কপি পেস্টের এই কাজটা টোটালটা কমপ্লিট করে জমা দিতে হবে। বাট ডে বাই ডে অ্যাসাইনমেন্ট কিন্তু অনেক বাড়বে। এই টেবিলটি কিভাবে বানাতে হয় এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি, কারণ এই অ্যাসাইনমেন্টটি করার জন্য অবশ্যই এই টেবিলটা বানাতে হবে। আচ্ছা, তো এই টেবিলটি বানানোর জন্য আমি ওই নিচে, না, একটা নতুন, টোটালি একদম নতুন একটা পেজ নেই। হ্যাঁ, এখানে এসে আমরা টেবিল বানাবো। টেবিল বানানোর পদ্ধতিটা আমি দুইটা পদ্ধতি দেখাবো। আমরা এখানে ইনসার্টে যাব, যদিও আমরা হোমে থাকবো বলেছিলাম, হোমেরও সবগুলো কভার করতে পারি না এই বিষয়। আমরা ইনসার্টে যাব, ওই যে কাজের প্রয়োজনে বিভিন্ন দিকে আমাদেরকে যেতে হবে, মাঝে মাঝে সিরিয়ালি যাওয়ার সুযোগ থাকবে না সব সময়। এখানে এসে এই যে এখানে টেবিল আছে, এই টেবিল থেকে আমরা যদি যে ডাউন এরোতে ক্লিক করি তখন এখানে আমাদেরকে যে বিভিন্ন সেল দেখাচ্ছে। হ্যাঁ, এখানে আমরা যে একটা সেলের উপরে রাখলাম, এই একটা সেলের টেবিল দেখাচ্ছে ডান দিকে। আমি যদি আবার একটু রাইটে আসি তখন দেখাচ্ছে যে আমাদের দুইটা হয়ে গেছে, এটা মানে পাশাপাশি দুইটা হয়ে গেছে। আবার এদিকে গেলাম তিনটা, এদিকে আস্তে আস্তে যত ডানে যাবো বাড়তে থাকবে। এখন আমরা নিচের দিকে যদি আসি তাহলে হবে কি, সেম জিনিসটা নিচে আসতে থাকবে। এই এভাবে আমরা বাড়াতে পারি। ঠিক আছে, আবার যদি বাম দিকে নিতে থাকি এটা কমতে থাকবে, যেখানে নিব যেখানে ওই পর্যন্ত এটা চলে আসবে। জাস্ট যেখানে আমরা যেটুকু আমাদের দরকার এখানে ক্লিক করলে টেবিলটা এখানে চলে আসলো। ঠিক আছে, তারপর আমরা যদি নিচে আরেকটা টেবিল দরকার হয় নিচে আসতে পারবো। এখানে ব্ল্যাঙ্ক জায়গায় ডাবল ক্লিক করলে চলে আসবে মাউস পয়েন্টার দিয়ে, তারপর এখানে কার্সর নিচে চলে আসবে। এখানে এসে আবার আমি যদি আবার টেবিল আনতে চাই, এখন আমি অন্য পদ্ধতিতে দেখাচ্ছি আরেকটা টেবিল। আমরা এখানে টেবিলে ক্লিক করব, ক্লিক করে যদি ইনসার্ট টেবিলে ক্লিক করি একটা অপশন আসবে। আচ্ছা, এইখানে এটা হলো আমাদের কাস্টমাইজ টেবিল, কারণ ওইখানে হয়তো ওই যে লিমিটেশন ছিল কয়টা রো কয়টা কলাম আসবে, কিন্তু এখানে কিন্তু লিমিটেশন নাই, যত খুশি নেওয়া যাবে। লিমিটেশন কীভাবে ছিল আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, কনফিউশনে থাকার দরকার নাই। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে 10টা আর নিচে নিচে আছে 10টা। তার মানে এর চেয়ে বেশি তো আমাদের দরকার হইতে পারে, তখন আমরা কোথায় পাবো? এই জন্যই আমাদের দরকার হলো যে ইনসার্ট টেবিল, এটাতে আমরা গেলাম। আমরা হয়তো ভাবতেছি যে আমাদের টেবিলটা বানাবো, টেবিলটা কী বানাবো আমি একটু একটা জিনিস বলে নেই। এই যে উপর থেকে নিচে, এই উপর থেকে নিচে এইভাবে, হ্যাঁ, এইভাবে এইভাবে এটাকে বলে কলাম। আর বাম দিক থেকে যে এইভাবে এইভাবে এটাকে বলে রো। তাহলে কলাম হলো এটা, রো হলো এটা। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের রোতে কয়টা কয়টা রো লাগবে আর কলাম কয়টা কলাম লাগবে। আমাদের যে টেবিলটা বানাতে হবে আমাদের আজকের অ্যাসাইনমেন্টের জন্য, যদি ওইটাতে যাই, আমরা প্রথম টেবিলে দেখি 1 2 3 4, এই চারটা হলো কলাম, মানে আমাদের চারটা কলাম লাগবে, যে 1, তারপরে 2, এইভাবে এই চারটা আছে। আর যদি এদিকে দেখি তাহলে এদিকে আমাদের এই 1 2 3 4 5, পাঁচটা কি, পাঁচটা হলো রো। তাহলে আমাদের
4টা কলাম 5টা রো এরকম টেবিল বানাইতে হবে। আমরা ব্ল্যাঙ্ক ইতে আসতেছি, এটা আমরা মুছে দেই। তাহলে 4টা আমাদের লাগবে কলাম, 5টা লাগবে রো। আচ্ছা, এটা মুছলাম কিভাবে? এটা ওই টেবিলগুলো সবসময় এইভাবে মুছে না। এখানে রাইট ক্লিক, এই যে এখানে একটা 4টা এরো একসাথে আসবে, এটাতে ক্লিক করলে, হ্যাঁ, রাইট ক্লিক করলে, যে ডিলিটে ক্লিক করলে ডিলিট সেল, ডিলিট টেবিল, ডিলিট রো, টেবিল, ডিলিট টেবিল, এখানে ডিলিট করতে হবে। এই অপশনগুলি দিয়ে দিয়ে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন এখান থেকে যাব ইনসার্ট টেবিলে। ইনসার্ট টেবিলে যে আমাদের প্রথম আছে নাম্বার অফ কলাম, আমাদের কলাম কয়টা লাগবে? 4টা। আর আমাদের রো কয়টা ছিল? রো ছিল 5টা। এটা দিলাম, দিয়ে এখানে ওকে দিলেই চলে আসছে। এই যে 1 2 3 4, আর এদিকে 1 2 3 4 5। তো এইভাবে আমাদেরকে নিচে যদি আবার টেবিল লাগে, এখানে ক্লিক করে আমাদের অন্য টেবিলটা কতটা কলাম রো আছে একটু দেখে নেই। এটা তো একই জিনিস, এটা কপি পেস্ট করলেই হয়ে যাবে। কপি পেস্ট কীভাবে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে টেবিলে এখানে ধরে ক্লিক করে, এই যে এখানে কপি, এবং এখানে খালি জায়গায় ক্লিক করে, এই যে এখানে পেস্টে ক্লিক করলে এটা চলে আসবে। আবার কন্ট্রোল ভি দিলেও আসবে। যদি এখন আমি এন্টার দিই, আবার একটু কন্ট্রোল ভি দিই, আবারও চলে আসবে। এভাবে যতবার দিব ততবারই আসবে। আবার যদি আমরা পিছনে যাইতে চাই, যে আমাদের এতগুলো দরকার নাই, দিলে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলাম, চলে আসলো আগের জায়গায় যেখানে আমাদের দরকার। আচ্ছা, পরবর্তী টেবিলটা দেখি। পরবর্তী টেবিলটা আমাদের এই যে কাট পেস্ট, এটার 1 2 3 4, 1 2 3 4 5 সমান সংখ্যকই আছে। তো সমান সংখ্যক আছে যেহেতু, এটা তো ওই যেটা কপি করলে হচ্ছে, নতুন করে বানানো হচ্ছে। তো প্রথম প্রথম কপি না করে নতুন নতুন করে বানানোটাই ভালো হবে। তো ওই টেবিলের অপশনটা দেখাই দিলাম। এখানে আমার মনে হয় আর না কোনো কিছু বাকি আছে। এখানে কালার করতে হবে, কীভাবে দেখানো হয়েছে। যে বোল্ড করা আছে লেখাটা, কীভাবে বোল্ড করতে হয় এটাও দেখানো হয়েছে। হুম আর তো বাকি সব এগুলি কিবোর্ড থেকে টেক্সট যা আছে। হুম এখানে বাংলা যারা যেভাবে সম্ভব লেখার চেষ্টা করবেন, না পারলে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় ওখানে নোট দেওয়ার একটা অপশন আছে, ওইখানে লিখে দিবেন যে বাংলা লিখতে জানি না, বা কিছু একটা এভাবে লিখে দিবেন। নেক্সট ক্লাসে ওইটা দেখায় দেওয়া হবে কীভাবে বাংলা টাইপ করতে হয়। হ্যাঁ, অথবা এটার আর অন্য কী টেকনিকে করা যায় ওগুলি আমি দেখায় দিব। আচ্ছা, তো এই ওয়ার্ড ফাইলটাকে কিভাবে জেপিজিতে কনভার্ট করতে হয় আমি কিন্তু ইতিমধ্যে একদম একটি প্রথম ভিডিও দিয়েই দেখিয়ে দিয়েছি। সেটা কোথায় আছে, সেটা আমি আবার একটু অ্যাট এ গ্ল্যান্স একটু দেখিয়ে দিই। আমরা যদি অ্যাসাইনমেন্ট ডিটেলসে যাই, পুরোনো একটা ক্লাসের অ্যাসাইনমেন্ট ডিটেলসে যাচ্ছি। এখান থেকে, আচ্ছা এটাতে না, এটা এখানে খোলা থাকুক। আমরা এই যে এইখানে এখানে আসলে যে ইম্পর্টেন্ট লিঙ্কস আছে, ক্লাস গাইডলাইন যেটা আছে, এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে সবগুলো তথ্য এখানে পাওয়া যাবে। হ্যাঁ, এটা সবাই ফলো করতে হবে জিনিসটা। আচ্ছা, এই যে অ্যাসাইনমেন্ট জমা দিতে কি কি দরকার হবে, এবং এই যে দরকার হবে এই জিনিসগুলোই, এগুলো ব্যবহার করতে হবে কিভাবে, এই যে এখানে ক্লিক করলে একটা ভিডিও আসবে। এই ভিডিওটা দেখে এই অনুযায়ী ফাইলগুলিকে কনভার্ট করে, এটা আমি এখানে প্লে করতেছি না, এই ভিডিওটা দেখে ফাইলকে কনভার্ট করে জেপিজিতে, তারপর গুগল ডকের মাধ্যমে জমা দিতে হবে। এটা আমি এখানে লিখে দিব, এবং ক্লাস ভিডিও আজকে যে ক্লাসটা হয়েছে এটা লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। প্রত্যেকটা ক্লাসের জন্য এটা আলাদা আলাদা এরকম একটা গুগল ডক ফাইল আসবে। এখানে ভিডিও থাকবে ক্লাসের, আর এখানে আমি কি কি কাজ থাকবে, ভিডিওতে যা বলেছি এর বাইরেও কোনো কাজ থাকতে পারে, এখান থেকে দেখে দেখে কাজগুলি কমপ্লিট করতে হবে। এই কাজগুলির সহায়ক কোনো রিসোর্স যদি আমি এখানে দেই, এই রিসোর্সগুলিও ফলো করতে হবে, এবং এই স্টেপগুলি ফলো করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিতে হবে এটা জানতে হলে যে এখানে ক্লিক করলে একটা ভিডিও শো হবে, এই ভিডিওটা ফলো করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ঠিক আছে, এটা আমি ভিডিওটা প্লে করতেছি না। হ্যাঁ, তো আর
অ্যাসাইনমেন্টের এই যে অ্যাটাচমেন্টটা, এই যে ফাইলটা করতে হবে, এই ফাইলটা আমি ইমেজ আকারে, জেপিজি আকারে অ্যাসাইনমেন্টের নিচে অ্যাটাচ করে দিব, এই নিচে, হ্যাঁ, এটা নিচে দিকে আসবে, নিচের দিকে এটা অন্য পেজে আমি অ্যাটাচ করে দিব, এবং এটা যে নিচে অ্যাটাচ করা আছে আমি এটা এখানে লিখে দিব, রিসোর্স বা এখানে লিখে দিব। এটা দেখে দেখে একটা ওয়ার্ড ফাইল বানাতে হবে, এবং এটা প্র্যাকটিস করে ফাইলটা জমা দিতে হবে। তো আজকে আমার মনে হয় এ বিষয় নিয়ে আর বিশেষ কিছু বলে লম্বা করে লাভ নাই। প্রথম ক্লাস, আর প্রত্যেকেই ক্লাস শুরু হওয়ার অন্তত 15 মিনিট আগে এসে এই ক্লাসরুম, এটা হলো ক্লাসরুম আমাদের, হ্যাঁ, ক্লাস রিলেটেড সবকিছু এখানে আছে, এই ক্লাসরুমে এসে অপেক্ষা করতে হবে কখন এখানে ক্লাসের মিটিং জন্য লিংক দেওয়া হয়, এই লিংকে ক্লিক করে অপেক্ষা করতে হবে, সময় মতো আমি এখান থেকে জয়েন করব। ঠিক আছে? আর এই যে এখানে যেমন অ্যাসাইনমেন্ট ডিটেলস, সাবমিট অ্যাসাইনমেন্ট হেয়ার বাটনগুলো আছে, এগুলো ক্লাস শেষে ফুল রেডি করে আমি এগুলি এখানে দিয়ে দিব। এগুলি অ্যাডভান্স আগে থাকবে না, ক্লাস শেষ হওয়ার পরে যখন অ্যাসাইনমেন্ট আমি রেডি করতে পারবো তখন এখানে এগুলি থাকবে। ক্লাসের পরে নেক্সট 12 ঘন্টার মধ্যে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। কখনো একটু দেরি হতে পারে, আবার কখনো একদম সাথে সাথে হয়ে যেতে পারে। তো এটা চেক করতে হবে সময় মতো এসে সবাই, হ্যাঁ। আর ক্লাস শিডিউলটা কিন্তু যে এখানে থাকবে দেখে নিতে হবে, নেক্সট ক্লাস কবে, ক্লাস টাইম কয়টা। কোনো কারণে চেঞ্জ হইলে এটা এখানে চেঞ্জ হয়ে যাবে, টাইমটা চেঞ্জ হলে টাইমটা এখানে চেঞ্জ হয়ে যাবে, এটা নিজেরা খেয়াল করতে হবে, অন্য কোথাও কোনো নোটিশ দেওয়া হবে না। সো এটা ফলো করে সবাই ক্লাস কন্টিনিউ করতে হবে। আর ক্লাসে কেউ উপস্থিত না থাকলেও ক্লাসের টাইমে চলতে থাকবে, পরবর্তীতে এসে ক্লাস ভিডিও দেখে তারপর অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ক্লাস ভিডিও কিভাবে দেখতে হবে আমি আবারও বলতেছি, যে অ্যাসাইনমেন্ট ডিটেলস আছে, অ্যাসাইনমেন্ট ডিটেলসে যে ফাইল দেওয়া থাকবে, এটা কিন্তু 14/9/2024 ক্লাসের অ্যাসাইনমেন্টের ডিটেলস। প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্টের ডিটেলস আলাদা আলাদা জায়গা থাকবে, অর্থাৎ 16 তারিখের ক্লাসের ডিটেলস থাকবে এই লাইনে যা আছে, এটার উপরেও কিছু থাকবে না, নিচেও কিছু থাকবে না। আবার এই 20 তারিখের ক্লাসের ডিটেলস থাকবে এই রোতে। হুম। সো এক ক্লাসের জিনিস আরেক ক্লাসে যেন কোনোভাবে মিক্স আপ না হয়। মিক্স আপ হলে কিন্তু, যেমন এই দেখা গেল এই ক্লাসের অ্যাসাইনমেন্ট যদি যে এই লিঙ্কে ক্লিক করে জমা দিয়ে দেওয়া হয়, তাহলে অ্যাসাইনমেন্ট এটাও বাতিল হবে, এটাও বাতিল হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ক্লাস 40 মিনিট করে হবে ম্যাক্সিমাম প্রতিদিন। তো সবাই ভালো থাকবেন এবং সময় মতো অ্যাসাইনমেন্ট জমা দিবেন। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় কিভাবে জমা দিবেন যেহেতু ভিডিওতে আছে, খুব খেয়াল করে অ্যাসাইনমেন্টের ফর্মের সবকিছু পড়ে তারপর সাবমিট করবেন। আমি একটু ফর্মটা দেখিয়ে দিচ্ছি, তারপর একটু সময় আছে যেহেতু। প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্টের জন্য এই যে এখানে ডেট কিন্তু আলাদা থাকবে। আমি যেটা একটু আগে যেটা বললাম, যে এক জায়গার অ্যাসাইনমেন্ট আরেক জায়গায় জমা দিলে হবে না। তো এখানে এসে এই যে লাইনগুলো একদম ডিটেল পড়তে হবে, এবং এগুলি কিন্তু চেঞ্জ হতে পারে মাঝে মাঝে, হ্যাঁ, লেখা চেঞ্জ হতে পারে, লেখাগুলি পড়তে হবে। এখানে আরো চেঞ্জ আসবে, আমার মাথায় প্ল্যানিং এ আছে, ওই চেঞ্জগুলি আসবে, যেটা খেয়াল করতে হবে। তো ভিডিওতে দেখানো আছে, আর ভিডিও লিঙ্কটা আমি এখানে কোথাও দিয়ে দিব, হ্যাঁ, যে কিভাবে ক্লাসের অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, এখান থেকে ক্লিক করে ভিডিওটি দেখা যাবে, আমি এখানে কোথাও একটা লিঙ্ক দিয়ে দিব। আর এখানে স্টুডেন্ট আইডি যদি কারো না থাকে, কোনো কারণে মিস হয়, তাহলে আমাকে ইনফর্ম করতে হবে, ইনফর্ম করলে আমি এখানে অ্যাড করে দিব। হ্যাঁ, এখানে যাদের ক্লাস আইডি আছে শুধু ওরাই জমা দিতে পারবে আর কি। আর অবশ্যই খেয়াল করে নিজের আইডি এবং নাম ঠিক আছে কিনা দেখে তারপরে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।